এই যে ঘাসটা তোমরা দেখছো, এটাকে আমরা বলি শঙ্কর নেপিয়ার। নেপিয়ার শঙ্কর মানে দুটো ঘাসের কস করিয়ে তৈরি করা আছে বাজরা এর নেপিয়ারের সাথে। এটার প্রথমে ছিল NB21, তারপরে এটার উল্টো করে দিয়ে BN1 BN2 ভ্যারাইটি। এটা সবচেয়ে হচ্ছে একবার লাগালে মিনিমাম 3 বছর এই জমিতে, একই জমিতে কাটবে, জল দেবে, মানে ময়েশ্চার থাকলে জল দেবে, কাটবে, আবার হবে। একটা যে ঝাড় দেখা গেছে 35 দিনে, ওই 25 থেকে 30 দিনের মধ্যে 30 থেকে 35 কিলো ঘাস পাওয়া যাবে। মানে যে কোনো প্রাণী জগতে তোমার গরু ছাগল এদের এই সবুজ ঘাস যেটা দরকার, সেইটার পরিপূর্ণ সারা বছর পেতে গেলে হাইব্রিড নেপিয়ার চাষ করতে হয়। এটা যেমন একটা কেন দরকার, সবুজ ঘাসের বিকল্প নেই। কস্ট অফ প্রোডাকশান কমাতে গেলে এই সবুজ ঘাস লাগবেই প্রাণী পালনে। এই জন্যে এই চাষ যেটা করেছে খুবই ভালো মানে হয়েছে। এবারে প্রথম বছর, এরপরে কেটে নেবে, আবার জল দেবে, আবার হবে। আর লাগানোর পদ্ধতি তো তোমরা খানিকটা দেখেই নিচ্ছ, যেমন আঁক লাগায় ওই রকম আঁক লাগাতে হয়, অ্যাঙ্গেল করে লাগায়। আবার তোমার সেটা যেই 25-30 দিন হয়ে যায় প্রুনিং করতে হয়। প্রুনিং মানে আগা কেটে দিতে হবে। এর সাথে মিশ্র পদ্ধতিতে প্রথম যে হাইব্রিড নেপিয়ার লাগানো হয়, সাধারণত আমরা পরামর্শ দিই এর সাথে কাউপি মানে বরবটি লাগাতে। বরবটিটা তো ওই 35-40 দিনের মধ্যে হয়ে গেল, বরবটি একবারই হবে, কেটে নিল, ওই প্রুনিংয়ের সাথে ওর ঘাস হয়ে গেল, আর তোমার হাইব্রিড নেপিয়ারটা বেড়ে উঠলো। কারণ হচ্ছে কাউপি বরবটি মাটি থেকে নাইট্রোজেন নেবে না, মাটি থেকে নাইট্রোজেন দেবে, আর মাটি থেকে নাইট্রোজেন দেবে। তার মানে সহায়ক চাষ ও লিগুমিনাস, নন লিগুমিনাস। মাটির এনরিচমেন্টটা কাউপিতে ওর গাছের খাদ্যতে লেগে যাবে। এই জন্যে মিক্সড ক্রপিং করতে বলা হয়। যেমন এই যে যদি জলসেচের ব্যবস্থা থাকে, তাহলে আমরা ঠিক সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে, অক্টোবর মাসে শীতকালে এর গ্রোথটা কম হয়, তখন এর মধ্যে বার্সিম লাগাতে বলি। বার্সিম একবার লাগালে খুব প্রোটিনযুক্ত সবুজ খাদ্য একবার লাগালে ওটা ঠিক যে যতটুকু দিন ঠান্ডা থাকে ততদিন হয়। প্রতি মাসে একবার করে কেটে নেওয়া হয়। হাইলি প্রোটিন ওটা গরু ছাগল এদেরকে আমরা প্রাণী পালনে করতে গেলে খুবই সহায়ক, কস্টিং কমাতে জন্য এটা। আচ্ছা স্যার, আরেকটা কথা, আপনি যে বরবটির কথাটা বললেন, ওটা কি বরবটি ফলন করে মানুষের খাবার জন্য না ওইটাও ছাগলকে দেওয়ার জন্য? এই যে বরবটির কথা বললাম, এটা সব ফডার ভ্যারাইটি। এটা বরবটি হবে না, বরবটি তো ফল হবে, এটা পাতা হবে বেশি। এটা এই যে ফডার ভ্যারাইটি, এটা EC4216 বলে একটা ভ্যারাইটি আছে। এটা কিন্তু বাজারে নর্মালি পাওয়া যায় না। এটা আমাদের কেন্দ্রীয় সরকারের যে ফার্ম আছে, কল্যাণী রিজিওনাল ফরেস্ট স্টেশন, ওইখানে পাওয়া যায়। এইটা ঘাসের জন্যে বরবটি। এই আমরা যে দেখি যে লাভা বা এইসব পাতা হয় না, এটা কিন্তু ঘাসের জন্যে। এটা আপনি বলছেন যে ও একটা নাইট্রোজেন দেয়, সেইটা ঘাসকে উপকার করবে, সেই জমির উপকার, তাহলে জমির উপকারের জন্য শুটি জাতীয় যে কোনো ফসল নাইট্রোজেন দেয়। তাহলে আমরা তো অন্য কিছু লাগাতে না, অন্য ছোলা বা মশারির ডাল, এগুলো ছোলা ওই ফাঁকে লাগালাম, ওই যেই হলো ও খেতে দিতে পারবে না। ছোলা লাগালে ছোলার যে টাইমিং, এটা ততদিন টাইম লাগবে না। আচ্ছা আচ্ছা, ওটা কাটা যাবে আবার হবে, কাটা যাবে আবার হবে। ছোলা তো ওয়ান টাইম। তা বরবটি তো আপনি ওয়ান টাইম। বরবটি কাউপি প্রথমেই বললাম এই সময়, ওই সময় ছোলার সময় না। এই যে সিজন অনুযায়ী, এই যে সিজন, বরবটি কখন লাগায়? শীতকালে লাগাবে না। এই জৈদ সিজন মানে গরম আর ঠান্ডার মাঝখানে যে ওই সময় হিউমিডিটি বেশি না থাকলে ওই গাছগুলো তাড়াতাড়ি বড় হবে না। আমরা স্যার নেপিয়ার কোন প্রজাতিটা বেশি চাষ করবো বা তার এই তো এই যে জাতগুলো NB21 NB21 এই জাতি, এই হাইব্রিড নেপিয়ারের 5-7টা জাত না হয় না। আর একটা বেরিয়েছে, সে অন্য জাত, কিন্তু এইটা দেখতে হবে
আমার গ্রোথ, এই যে গ্রোথ এবং প্রোটিন পার্সেন্টেজটা, প্রোটিন তো একই থাকবে, প্রোটিন তো জাতেতে একই হবে। এই যে কেটে নিয়েছে আবার হচ্ছে এই যে গোছ বেরোচ্ছে, এই যে কেটে না নিলে প্রপার টাইমে কেটে না নিলে হবে না। আর এই আঁক যেমন লাগায় ওইরকম একটা ডিস্টেন্সই লাগাতে হবে, তবে এটা একটু ওই একবার কাটার পরে আপনি বলছেন একটু মাটি দিয়ে একটু মালচিং করলে যাতে ও শিকড়টা ধরতে পারে। এই যে বুশ হয়ে গেছে, এর ভিতরে একটু ঢুকবেন? হ্যাঁ চলো, না ঢুকি যেতে, এই তো বুশ হয়ে গেছে। এই যে স্যার এটাও তো নেপিয়ার একটা প্রজাতি, তাই এই একই ওটা আগে কাটা হয়ে গেছে, ওটা পরে লাগিয়েছে। এইটা এই যে এইগুলো রেখেছে কাটিংয়ের জন্য, হ্যাঁ বিক্রি করার জন্য। এই যে কাটিংয়ের জন্য রেখেছে, তাড়াতাড়ি কেটে নিতে পারলে প্রোডাকশান ভালো হয়। আর এই যে দেখো, এই যে এই ঝাড়টা কালকে বলছিলাম না তুলে দেওয়া, তাহলে এটার সাথে এটা যেই বড় হবে এটা বাড়বে না। এটা হচ্ছে গ্যাপিং। আমি ইন্টারকালচার অপারেশন করতে গেলে তখন এটা হয় না। আর কি হয়, যদি ঠিক মতো না কাটো, এই যে এটা কেটেছো, এটার আর নিচ্ছে না, দেখেছো? নেবে না, বেশি উপর থেকে কাটলে হবে না। এই যে শিকড় নিতে হবে, তো এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটেছে এটা ঠিক আছে। এই যে বেশি উপরে হয়ে গেলে ও শিকড় নেবে না, তোমার মাটি দিতে হবে তখন, মাটি দিতে হবে। আর কিছু জিজ্ঞেস করার আছে এখানে? স্যার আরেকটা, ওই গাছের কাণ্ড থেকে শিকড় বেরোলে আপনি বলছিলেন, তো গ্রোথ পাবে কি করে মাটি না পেলে? ওকে, মাটি না পেলে কি করে? বিষয়টা কি একটু যদি তখন দাদারা ছিলেন না একটু বলুন। আচ্ছা, আমি একটা জায়গায় দেখাচ্ছি যে মাটি দিতে হবে তাহলে। মানে এই যে ইন্টারকালচার, এখন উচিত হচ্ছে এখানে হালকা করে লাঙল বা কোদাল দিয়ে মালচিং করবো। মানে আপনি বলছেন যে এই মাটিগুলো একটু করে কুপিয়ে, মানে এরকম দিয়ে গোড়া দিয়ে দিতে হবে, আর এটা দিলে এই যে বর্ষা এসে গেল তখন জল ময়েশ্চার লেগে গেল, তারপরে আবার একটু আমি নাইট্রোজেন স্প্রে করে দিলাম, হয়ে গেল। এই নাইট্রোজেন স্প্রে করে দিলাম, তাও আবার এটা দেওয়ার মধ্যে আবার উচিত হচ্ছে সাইন্টিফিক হচ্ছে মাটিটা পরীক্ষা করা কত নাইট্রোজেনের মধ্যে, কারণ নাইট্রোজেন জমিতে থাকবে না, লিচিং হয়ে তলায় চলে যাবে। এই যে এত আর্সেনিক হচ্ছে কেন, তলায় লিচিং হয়ে গেলে যে বেশি ওভারডোজ নাইট্রোজেন খাবার ক্ষতিকারক। অর্গানিক নাইট্রোজেন আর ইনঅর্গানিক নাইট্রোজেন জমির ক্ষতি করবে না। ইনঅর্গানিক নাইট্রোজেন মানে গোবর সারের থেকে যে বায়ো ফার্টিলাইজারের যেটা, ওটা কিন্তু ক্ষতি হবে না। কিন্তু অর্গানিক নাইট্রোজেন লিচিং হয়ে তোমার ওই আর্সেনিকের জলের তলায় আর্সেনিকে চলে আসে, ওই ডিকম্পোজড হয়ে গিয়ে। এই হচ্ছে খেয়াল রাখতে হবে সবসময় যে আমার এটা ওদের কাটিং করবে বলে রেখে দিয়েছে। কাটিং আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ব্যবসা, মানে কি করে লাভ হবে, আমার প্রোডাকশানটা যিনি ও কাটিং বিক্রি করবে বলে রেখেছে। যদি কাটিং বিক্রি না করতো, আগে কেটে দিতে পারলে আর একটা কাটিং এসে যেত। তাহলে আমি তৈরি করলাম, আবার যদি ইউটিলাইজেশন না করতে পারি সেটাও হবে না। আচ্ছা স্যার, ছাগল পালনের জন্য কি স্যার ঘাস লাগানো উচিত, মানে কমপ্লিট একটা প্যাকেজ দরকার? না, কমপ্লিট প্যাকেজ ওরকম হয় না, এক জায়গায় এক রকম হবে। এই যে শালমনি টালমনি তখন ওখানে লতানো গোচারণ যে জায়গা থাকবে, তখন তার জাতের ঘাস আলাদা, মানে তার পরিবেশে যেটা ভালো। হ্যাঁ, এই পরিবেশে কি ঘাস লাগাতে হবে? এই যে এই হাইব্রিড নেপিয়ার লাগালাম, আর এই যে হ্যাঁ, আর এই যে ও তোমার তুঁত গাছ লাগিয়েছে। এই তুঁত হচ্ছে ছাগলের ফার্টিলিটি বাড়ায়। এই যে তুঁত গাছ, তুঁতছে পাতা সপ্তাহে একদিন করে খাওয়াবো। তারপরে হচ্ছে সুবাবুলের পাতা, সজনের পাতা সব সপ্তাহে একদিন করে খাওয়াবে। আমার লো কস্ট প্রোডাকশান করতে গেলে এগুলো লাগবে, কারণ এগুলো আমার এটা থাকবে, নেপিয়ার থাকবে, এর সাথে তো কিছু দানাভুসি থাকবে, কিন্তু দানাভুসি থাকলেও তো আমার গ্রিনসটা লাগবে। মানে মধ্য কথা হচ্ছে তোমার যা একটা যে কোনো প্রাণীর শরীরে ওজন যা হবে 1/10 অফ দ্য বডি ওয়েট। ধরো 10 কিলো ওজন হলে 1/10 মানে কত? 1 কিলো। এবার 1 কিলো 3 ভাগের 2 ভাগ, আর 1 ভাগ হবে কনসেন্ট্রেট। 1 কিলোর 3 ভাগ হলে কত হয়? 600। 3 থেকে 900, তাহলে 2 ভাগ হলে 600 গ্রাম তোমার এই সব গ্রিন ফিন্স দিয়ে হবে, আর 300 গ্রাম আসবে তোমার কনসেন্ট্রেট।
কনসেন্ট্রেটের মধ্যে কি কি স্যার? কনসেন্ট্রেট মানে দানা জাতীয় জিনিস, দানা জাতীয় খাদ্য। দানা ভুসি দানা ভুষে ওই যে তোমার এইবারে এই যে 600-700 গ্রাম বললাম শুধু, কোনটা ময়েশ্চার বাদ দিয়ে আচ্ছা 600 গ্রাম মানে কতগুনি ঘাস। স্যার, দানা খাদ্যের মধ্যে চাল বা ধান এটা কি দেওয়া যায়? না, ধান ছাগলের বেশি দিতে নাই। আবার ওর মধ্যে কথা আছে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট, তিনটে, এই তিনটে ভাগ আছে। আবার আমরা গমটা তো দিতে পারছি। আমি আবার কি বললাম, আমি কার্বোহাইড্রেটের পার্সেন্টেজ আছে রে বাবা। হ্যাঁ, সে তো অবশ্যই আছে। তাহলে আমি কখনো কার্বোহাইড্রেট 40%-এর বেশি দিতে পারবো না। আচ্ছা আচ্ছা। 30% দেবো হচ্ছে তোমার সোর্স অফ প্রোটিন থেকে। আচ্ছা স্যার, ধরুন একটা ছাগলের বডি ওয়েট 50 কেজি, হ্যাঁ, খুব ভালো কোয়ালিটির ছাগল 50 কিলো পাবে, তার পার ডে কত গ্রাম দানা খাবে স্যার? কত গ্রাম দানা তাকে দেওয়া দরকার? না, ওই হিসাবে হবে না, কমার্শিয়াল ফার্মিং এর আলাদা। আর তোমার এভারেজ বলুন স্যার। ওই তো তোমার 50 কিলো বডি ওয়েট হলে কত 1/10 হলে কত হয়? 5 কিলো টোটাল খাবার টোটাল। হ্যাঁ, হ্যাঁ, এবার 3 কিলো, ও 2 কিলো। 2 কিলো দানা খাবে? 2 কিলো মানে কি কম সুষম খাদ্য। আচ্ছা, দানা বলে নয়, সুষম খাদ্য, কথাটা ভালো করে বোঝো। ব্যালেন্স কিটল ফিড, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন দিয়ে তো আর হবে। সেটার একটা বলে দেবো কত কিছু বানায়, কিন্তু ওইটা চার্ট দিয়ে লাভ নাই, নিজেরা বানাতে গেলে অনেক কস্টিং এসে যায়। এই কারণে ওই সব চার্ট খাতা কলমে থাকবে। না যেটা প্র্যাকটিক্যাল সেটা আপনি বলবেন। আর প্র্যাকটিক্যালই তো বললাম, যেটা আমরা করতে পারবো সেটা আপনি বলবেন। খাতা কলমে কথা, খাতা কলমে এইবারে তোমায় যদি বলি কস্টিং বেশি এসে যাবে। তো 2 কিলো হলে তো আমার 60 টাকা কমসে কম চলে যাবে। তবে সেই জন্যই তো বাজারে এখন কিনতে পাওয়া যায় 30 টাকা। তাহলে সেই কথাই তো বলছি যে তোমায় করতে গেলে এই সব যদি না করো কস্টিং বেড়ে যাবে। কস্টিং বেড়ে গেলে তোমার প্রোডাকশানে আসবে। ঘাস হলো, হ্যাঁ, ওই দানাটা মানে পরিপূরক কি করতে পারি আমরা? দানা পরিপূরক কোনো হবে না। এই যে আরেকটা আছে তোমার, তোমায় বলবো কোন সবুজ বিকল্প, অ্যাজোলা। 2 কিলো পুকুরে চাষ, পুকুরে নয়, ও পুকুরে করতে হয় না। হ্যাঁ, করে করলে 2 কিলো অ্যাজোলা 1 কিলো খাবারের সমান। বাতাস থেকে নাইট্রোজেন অবজর্ব করে। এই হচ্ছে সবসময় আমি স্ট্রিক্ট এইটা করে এই হবে না, কথাটা বোঝা গেছে? এই সিচুয়েশন পারিপার্শ্বিক অবস্থার উপরে সম্পূর্ণ এর এখানে অ্যাভেলেবেল আছে তাই করেছে, তো ইউটিলাইজ যদি না করতে পারে লাভ হবে না। এ তো পয়সা দিয়ে চাষ করেছে, তো তাহলে এর প্রোডাকশান। বলছি স্যার, ওই যে ধান ভাঙানোর পর যে কুঁড়োগুলো থাকে, ওগুলো কি ওই খড় যখন জানা দেওয়া হয় ওর সঙ্গে মিশিয়ে খাওয়ানো যায়? না, কুঁড়োর আলাদা, ও ব্র্যান বলে, রাইস ব্র্যান একমাত্র গরুকে দেওয়া যায় আর শুয়োরকে দেওয়া যায়, ছাগলও তো নেবে না। রাইস পলিশ নেবে। ওটা রাইস পলিশ খুব বেশি পাওয়া যাবে না। এই রাইস পলিশ একদম ফাইন রাইস পলিশ যেটা তোমার থাকে ম্যাক্সিমাম রাইস হলে চলে যায়। আর রাইস ব্র্যান আমরা ম্যাক্সিমাম ছাগলের বলো, গরুর দেবো হুইট ব্র্যান, গমের ভুসি, আর রাইস ব্র্যান শুয়োরের মিলে চলে যায়। আর গরুর প্লেট চলে, সেটা আমরা যে বিস্কুট খাই বিস্কুটের মধ্যে চলে আসে। হতে পারে না, রাইস আসে না, ওটা বোধহয় হুইট ব্র্যান আসে। রাইস পলিশ আসে, রাইস পলিশ, ওটা ধরমপুর হাবড়ার ওখানে। হ্যাঁ, ওখানে একটা মিল আছে, হ্যাঁ, এক সাইডে রাইস পলিশ বেরোচ্ছে, ওটাকেই বিস্কিট হিসেবে বাকি জিনিসপত্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, রাইস পলিশ অ্যাকচুয়ালি তোমার এই যে রাইস হল না, রাইস হল খুব কস্টলি হয়, এই চালের থেকে আসে। রাইস হল যে ব্র্যান্ড, ওটা রাইস হল নয়। ছাগলের স্যার ইসের কেকের ডাস্ট খাওয়ানো, কেক বিস্কুটের ডাস্ট খাওয়ানো যাবে। সব নির্ভর করবে তোমার রেশিও, এফসিআর এর উপরে। অ্যাভেলেবিলিটি আর এফসিআর, ওই যে কারি পাতার কথা বললাম, কেন ওই পাতার কথা বললাম, হারি পাতার কথা বললাম। এবারে ওরা ওদের হারি পাতা খাইয়ে ও ছাগল বড় করে এদিকে পাঠাচ্ছে। যেখানে এখানে তো তোমার লম্বু পাতা নাই না, গোবরডাঙ্গার ওদিকে চলে যাবো না, লম্বু পাতা খাওয়ায়, ওরা কিচ্ছু খাওয়াবে না, লম্বু বাগান ভর্তি। তা আমি ওদেরকে বলতে যাবো তুমি খোল ভুসি খাও? মেন কথাকে আমাকে দেখতে হবে খরচা হচ্ছে কত, স্থান কাল পাত্র। আচ্ছা, আলফাটা হয় এখানে? কোনটা? এখানে আলফা ঘাস হয় না মানে কি, গরম পড়ে যায়, সারা বছর থাকে না। আলফা 12 মাসে ঘাস, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল হয় না, গরম পড়ে গেলে। যদি আমরা
তো প্রোটিন থাকে বেশি, ওটা শীতকালে চাষ করলে রোজ করে স্যার ওটা শুকিয়ে রাখলাম, ড্রাই করেই রাখা যায় কিন্তু আমাদের এখানে আলফা মানে অ্যাকচুয়ালি লুসান তোমার ভালো হয় না, যেই গরম হয়ে যায় ওর বীজ কালেকশন হয় না, ফসল অনলি সব বার্সিম লুসান শীতকালের। আর শীতকালে হলো তো স্যার, বেশি জমি আমার আছে ধরুন, আমি করলাম করে ওটাকে শুকিয়ে আমি সংরক্ষণ করে রাখলাম, যে আমি যেটা আর কি ওই যেটা হাড়িপাত্রির কথা হচ্ছে হে করে রাখলাম, হাড়িপাত্রি তো এক ধরনের হে, দেখো এটা করলে কি হয় স্যার? করলে কী হবে বলা মুশকিল, কিন্তু এটা কেউ করেনি এখনও, কারণ করে দেখা গেছে যে ওটার যে কিপিং কোয়ালিটি থাকে না, ময়েশ্চার থেকে যায়, ভালো আসে না, ছত্রাক জন্মে যায়, এই কারণে খুব কম সময়ের মধ্যে খাইয়ে ফেলতে হবে। খুব কম সময়ের মধ্যে। ব্যাপার হচ্ছে আমি ওই জমিতে ওইটা করব কেন, আমার অন্য চাষ করলে লাভজনক হচ্ছে, আমি ওটা কি করতে বলবো, আমি মানুষ হয়ে গেছে, লাভ আসবে কোত্থেকে, ঠিক ঠিক, তাহলে লাভ আসলে সেটাই তার করেছে কেন, ছাগল করেছে তাই, তা নাহলে করতো, তা নাহলে তুমি করতে। তাহলে এখানে তোমার এই এলাকাতে কি চাষ আছে, সবজি চাষ বেশি। কি সবজি? বেসিক্যালি কপি চাষ করে, ফুলকপি না বাঁধাকপি? ফুলকপি বাঁধাকপি অল্প করে, হ্যাঁ, আর তাছাড়া পাট, ধান, পটল। হ্যাঁ পটল, এর পটলের মধ্যে ভ্যারাইটি আছে আবার, পাপড়া না কাজরি, পাপড়াই ম্যাক্সিমি পাপড়া, কাজরি খুব বেশি হয় না কেন, এইবারে দেখো পাপড়ার দাম বেশি, পাপড়া ওইটি হয়, কাজরি হালকা হয়। আমি কিন্তু হর্টিকালচারের লোক নই, কিন্তু এই টোটাল কম্পোজিট ফার্মিং তুমি না জানো, তুমি কাউকে পরামর্শ দিতে পারবে না। আবার লোকে পাপড়া পটল লাইক করে, লম্বা হয় তাই, আর কাজরি তোমার শিরা থাকে, ফাঁপা থাকে, অতটা। তাহলে এবার তুমি এই এলাকায় যদি পাপড়ার চাহিদা আছে, প্রোডাকশান আছে, প্রোডাকশান মানে এই জমিতে পাপড়া ভালো হবে, তুমি যদি কাজরি করতে চাও হবে না। তাহলে তোমাকে নিয়ে এই এলাকার তরমুজ হচ্ছে নাকি গো? তরমুজ হচ্ছে কিন্তু প্রোডাকশান ভালো হচ্ছে না, ওই পাশে প্রোডাকশান ভালো। একটা তরমুজ এখন মিনিমাম তোমার 3 কিলোর নিচে আসে না, 3 কিলো হলেই 20 টাকা করে, 60 টাকা, এভারেজ 50 টাকা হবে। সিজে 30 টাকা, পাইকারি 30 টাকা নেবে। 30 টাকা হলে যদি প্রতি সপ্তাহে 100 করে মাল তুলতে পারে, তাহলে কত হবে? সবচেয়ে বেশি লাভ সবজি চাষে, যদি মার্কেটিং থাকে, সবচেয়ে বেশি লাভ। এই 80 টাকা কিছুদিন আগেই তো পটল ছিল, এখন কত? এই বলি তোমাকে বলি, ওই ভাতজাংলার এপাশে গোডাউনের ওই জায়গাটার না পাড়াটা কি, ওদের ওখানে জমি লিজ নিয়ে ঘাস চাষ করে গাড়ি করে কামদেবপুর এদিকে 400 টাকা করে এসে বিক্রি করতে আসে। হ্যাঁ স্যার, ওই গরুর জন্য বিক্রি হয়, আটি বিক্রি করে নিয়ে আসে। আমার একটাও নাম্বার আছে শান্তিপুরের, এই ব্যবসাটা করে, কারণ টাউনে যারা গরু পোষে তারা নেই। আপনারা ঘাস বিক্রি কত করে কেজি জানো? 8 টাকা কিলো, 8 টাকা কিলো ধরে বিক্রি করে, বোঝা আছে নিয়ে। এবারে ম্যাক্সিমাম যারা আর কি খাটাল, তারা বিচালি যেমন নিচ্ছে, সপ্তাহে 2 দিন ওই নেবে, ওগুলো থেকে যায়, 3-4 দিন ধরে থাকবে, বিচালির সাথে মিশিয়ে খাওয়াবে। ওই যারা মোষের খাটাল আছে, গরুর খাটাল আছে, খাটাল বলতে সিস্টেমে পালন করলেই এই। তো আমরা এই নেপিয়া ঘাসগুলো ড্রাই করে রাখতে পারি না, যখন এক সময় অতিরিক্ত হয় সেই সময় ড্রাই ফাটার হয়ে যাবে, থাকে। আপনি ড্রাই করবেন কি করতে, কেন করবে? একটা সময় আমাদের ওই দিকটা এই সমস্যা হয়, একটা সময় আমাদের ছাগল সব মাঠে চলে যায়, তখন নেপিয়া পর্যাপ্ত পরিমাণে বাগানে হয়ে যায়। বাগানে হয়ে যায়, এর পদ্ধতি আছে। এই সবুজ চলে গেলে কি বিচালির কোনো খাদ্যগুণ আছে? কোনো খাদ্যগুণ নেই, তাহলে তো বিচালি তো শুকনো, তো বিচালি খাইয়ে কী হবে? বিচালি খাওয়ালে গরুর শরীরে ক্ষতি হয়। কেন জানো? বিচালি এখানে আছে, বিচালি কুচিয়ে একটা বালতির মধ্যে রেখে দেবে, বালতির মধ্যে জলে ডুবিয়ে রাখলে ঘন্টা 3 বাদে দেখবে বালতির জলটা লাল হয়ে গেছে। ওইটা বিচালির যে অক্সালিক অ্যাসিড ওই জলের থেকে বেরিয়ে গেল। আর ওই শুকনো বিচালি খেয়ে, শুধু বিচালি যদি খাও, গরু আস্তে আস্তে রোগা হয়ে যাবে, ওর শরীর থেকে ক্যালসিয়াম বেরিয়ে গিয়ে রোগাটি হয়ে যাবে। বিচালি খাইয়ে বিচালির কোনো খাদ্য গুণ নাই, শুধু পেটটা ভরানোর জন্যে। এই জন্যে বিচালি আমাদের ওয়েস্ট বেঙ্গলেই বিচালি, বাইরে তো বিচালি না, গমের ভুসি। হোয়াইট হাস্ক
মানে গমের গ্রাম হাঁস ক্ষতিকারক করে না, কারণ ওখানে ক্যালসিয়াম ফসফরাস নেবে না, বিচালিতে নাই। আর একটা হচ্ছে বোরোর বিচালি গরু খায় কেন? বাড়িতে গরু নাই তো তাহলে বলবে কী করে? বোরো জলে থাকে, ওর বোরো ধানের গোড়া, এই যে আমনের যে গোড়াগুলো মাঠে থেকে যায় কেন, ও গোড়া পেলে খাবে না। ঠিক আছে, চলো এবারে ঘরে। ঘাসের ওই শিকড়ের ব্যাপারটা একটু বলে দিন। ও এইটা, এই যে এটা মাটি যদি না পায় কি করে হবে? এই যে ওই দেখো শিকড়টা বেরিয়েছে, ওই যে ওটা, হ্যাঁ, এর কাটার টাইম হয়ে গেছে। ও ও শিকড় তো মাটি চাইছে, মানে মাটি থেকে খাবার নেবে তো, এই কারণে এটা তো যেই আমি এই ঘাসটা কাটবো, ওই শিকড়ের উপর থেকে এমনভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে শার্পিং দিয়ে কাটবো, কাটার পরে ওখানে মাটি না দিলে তো শিকড়টা নেবে করতে, শিকড়টা নেবে না, জোর পাবে না। এই কারণে এটা এখন দেখো, এটা এত ভালো এই অবস্থায় আছে, এর যা খাদ্যগুণ থাকবে, যেই ড্রাই হয়ে যাবে থাকবে না, তখন ড্রাই ম্যাটারটা বেশি হয়ে যাবে, ময়েশ্চারটা যেই কমে যাবে। এই জন্য খড়ের মতো পেট ভরানোর জন্য খাওয়াতে হবে। হ্যাঁ, এটা খাওয়ানো খাদ্যগুণ থাকবে। এই অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ডিসিপি টিডিএন, ডাইজেস্টেবল ক্রুড প্রোটিন, আর টোটাল ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট। এই চুল হচ্ছে 100% প্রোটিন, চুল খেলে হজম হয়? তাহলে প্রোটিন, আমি সেই প্রোটিন প্রাণীকে খাওয়াবো যে হজমে শরীরে যাবে, বোঝা গেছে? এইটাই। কিন্তু স্যার ওই খড়ের থেকে কিন্তু এগুলো ড্রাই করলে কিছুটা উপকার, না, কোনো উপকার হবে না, এর পদ্ধতি আছে। ড্রাই কেন করব?